হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সামনে পুজো এসে গেল, যারা যতদূর আনন্দ করবে বলে ভেবেছো তারা ততদূর আনন্দ করো এবং নিজেদের সুস্থ স্বাভাবিক রেখে মানে কি বলবো, সাবধানে থেকে যতটুকু আনন্দ করা যায় ততটুকু আনন্দ করো, ঠিক আছে? এবং অবশ্যই এখনকার যা পরিস্থিতি আমাদের, বিশেষ করে তিলোত্তমার কথা মাথায় রেখে আমাদের মনের মধ্যে কিন্তু সেই যে আন্দোলনটা, সেই যে রাগটা, সেটা থিতিয়ে দিলে চলবে না। পুজোর মধ্যে পুজোটাকে স্মরণে করে ওটাকেও মাথায় রেখে, ওই ইনসিডেন্টটাকেও মাথায় রেখে আমাদের লক্ষ্যে স্থির থাকতে হবে। এমন নয় যে পুজো মিটে গেল আমরাও সেই প্রসঙ্গটাও ভুলে গেলাম, ভুললে চলবে না। পুজো পুজোর মতো হোক, মায়ের আরাধনা মার মতো হোক, কিন্তু আন্দোলন আন্দোলনের মতো চলুক। কারণ দোষীদের শাস্তি অবশ্যই পেতে হবে, তার জন্যই তো আমরা লড়াই করি, তাই না? এই দোষীদের শাস্তি পাওয়াবার জন্যই তো সমস্ত রকম লড়াই, এই প্রশাসনিক লড়াই, এই আইনি লড়াই, এই যে কন্ট্রোভার্সির লড়াই, এই সমস্ত তো এই একটাই কারণে যে আসল দোষী শাস্তি পাক। আর যাকে লোকে দোষী ভাবছে বা দোষী ভেবে যাকে প্রতিদিন দোষারোপ করছে, সেই সত্যিটা, সেই মিথ্যেটা, যা কিছু আছে ভেতরের ষড়যন্ত্র, সেগুলো সামনে বার করে আনা, এটাই তো আমাদের কন্ট্রোভার্সির উদ্দেশ্য। নাকি শুধুমাত্র গল্প গুজব করা, গল্প গুজব মানে গুজব রটানো, এইগুলো কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে আসল সত্যটাকে টেনে আনা, এটা হলো কন্ট্রোভার্সির উদ্দেশ্য। নাকি কাউকে গালাগালি করা, কাউকে ভুলভাল নামে আখ্যায়িত করা বা তার কলমকে দাগ লাগানো, এটা কিন্তু নয়। তিরস্কার, মানে তোমার তাকে ঠুকে কিছু কথা বা তার এগেনস্টে কিছু তথ্য পেলে সেটাকে নিয়ে আলোচনা করা, সেটা একরকম। নাকি যার কোনো ভিত্তিই নেই সেই তথ্যগুলোকে টেনে এলে সেগুলোকে বলা, এটা কোনো কন্ট্রোভার্সির পার্ট হতে পারে না। হ্যাঁ, আমরা তখন বলতে পারি যদি আমরা কারোর থেকে কিছু শুনি বা কোনো ভিডিও থ্রু কোনো কথা হয়, তো অবশ্যই আমরা সেটাকে বলবো। এবং অবশ্য ব্লগারদের মধ্য থেকে জিনিসটা এলে ভালো হয়, নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা শুনে করাটা ভালো। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো নিজেদের কন্টেন্ট বানাবে, যেভাবে হোক বানাবে, ঠিক আছে? এবার কেউ মানে তোমার সৎ পথে কন্টেন্ট বানায়, কেউ বা একটু ঘুর পথে কন্টেন্ট বানায়, মিথ্যে বলবো না, ঘুর পথে কন্টেন্ট বানায়, অর্থাৎ ভেতরের খবর জেনে কন্টেন্ট বানায়। তো আমাদের সব কিছুই বিচার বিবেচনা করে এগোতে পেছোতে ডিসিশন নিতে হবে, সোজা কথা। তো আসল মুদ্রাতে চলে আসি, আসল কি বক্তব্য আমার। অবশ্যই বেচুর বাবাকে নিয়ে স্টার্ট করব। ভাই, বেচুর বাবার এত গুণ, তার কীর্তন না গাইলেই নয়। কারণ এত শুনছি গুণী মানুষ, এত তার কারনামা, তো সেগুলো যখন জানতে পারছি, তাই না? তো সেগুলোকে নিয়ে একটু আলোচনা না করলেই নয়। বড় ব্লগারের বাবা বলে কথা, তো তার এই রকম মানে গুণ, এই রকম তার বিভিন্ন রকম দৃষ্টান্তমূলক কাজ, সেইগুলো যখন আমাদের সামনে প্রমাণ স্বরূপ বেরিয়ে আসছে, ভাই একজন তো ছিলেন অমুক সেন, সেটা যদি বা ফেক ফেক বলা হয়েছিল, কিন্তু যার অরিজিনাল আইডিতে বিভিন্ন গালিগালাজ সহ কমেন্টস দেখতে পাচ্ছি, সেটা সম্বন্ধে কি বলবেন? উনি কিছুই জানেন না, কিছুই বোঝেন না, ভাজা মাছটা উল্টে খেতে জানেন না, শুধুমাত্র বিদেশি খবর শোনেন, অর্থাৎ আমাদের বাংলাদেশি ভাই বোনদের খবর শোনেন। কারণ ওইখান থেকেই তো যত কিছু অনুদান বলো, ভালোবাসা বলো, সমস্তই তো ওদিক থেকে বেশি বেশি আসে। কারণ যাদের দু চোখ বোঝা তারা এইভাবেই পাঠায়। আর যারা কিনা, যেসব ভাই বোনেরা আসল সত্যটা জানে, আসল চরিত্রটা এদের জানে, আর ভিতরের ষড়যন্ত্রটা জানে, তারা কিন্তু এদের পাশে নেই। এবং কিছু ভাই বোনেরা তো নিজেরা নিজে মুখে এদের ভান্ডা ফুটিয়ে দিয়েছে। কাজেই সত্যি কথা, যারা জানে তারা বলবে, বাট যারা জানে না তাদেরও দোষ দেওয়া যায় না। আবার কেউ আছে জেনেও এদের সাপোর্ট করে যায়, তাহলে বিভিন্ন রকম লোক এদের পাশে দেখতে পাবে। তো যাই হোক ভাই, আসল সত্য বেশি দিন লুকিয়ে রাখা যায় না। এইভাবে মিথ্যার মুখোশ খুলবেই এবং আসল সত্য বেরিয়ে আসবে এবং আমরা জানতেই পারবো যে কে বা কারা এইরকমভাবে তাদের কারনামা চালিয়ে যাচ্ছিল। ভাই, বেচু তো বেচুর বাবাও কম যায় না, তাই না? বেচুর মা, এখন কোন দিন হয়তো শুনতে পারবো বেচুর মারও কোনো ফেক অ্যাকাউন্ট আছে, হতেই পারে ভাই, এটা সন্দেহমূলক প্রকাশ, ঠিক আছে? আসল সত্যটা তো এইভাবে কেউ বলবে না যে ভাই আমি গিয়ে কমেন্টস করেছি, এটা কেউ বলবে না। যেমন বেচুর বাবা ধরা পড়ে গিয়েও বলছে আমি তো জানি না, করলে তো আমার নামে করতে হয়, তাহলে তো আমার লোকে চিনে ফেলবে। তা চিনেই তো ফেলেছে, হ্যাঁ, কুটনি বুড়ো চিনে তো ফেলেইছে। আসল সত্যি তো চোখের সামনে চলেই এলো আজকের দিনে। কাল কি বলবে, মুখটা কোথায় লোকাবে? অবশ্যই এদের মানে গায়ের চামড়া মোটা, এরা শুধু চেনে পয়সা। কাজে পয়সা রোজগারের জন্য এরা যতটা নিচে নামতে পারে এরা নামতে পারে। তো বেচুর দেখো আজকের ব্লগিং, মানে গতকালকের ব্লগিং, আমার ভিডিওটা তোমরা আজ পাচ্ছ, গতকালকের ব্লগিং নিয়ে করছি। ভিডিওটাতে কিছু আছে বলো, কিছু আছে? সোজা সাপটা সরল কিমার বাটায় ভিডিও।
কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সকাল থেকে বিকেল অবধি বৃষ্টি হচ্ছে না, ঠান্ডা লাগছে না, গরম লাগছে না। আরে ভাই, এখন কিন্তু আমাদের বৃষ্টির দৌলতে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই গরমটা কিন্তু নেই। মাঝখানে পড়েছিল, আবার গরমটা গেছে। তো প্রচুর গরম সবসময়ই বেশি। ঘরে এসি লাগিয়েও ঠান্ডা লাগছে না তার, কারণ কারেন্টের বিল। যাই হোক, এখন তো শুনলাম যে পাঁচিল দেওয়া হচ্ছে, তার ইটও নাকি এসছে দাক্ষিণের পয়সায়। এটাও আমাদের জানার মধ্যে নতুন সংযোজন। ভাই, এরা কত দূর, মানে পুরো বাড়িটাই কি ওই দাক্ষিণের পয়সায় তৈরি করেছে? আমার মনে হয় প্রথম দিকে কিছু বা ভিতটা হয়তো বা এদের সৎপথে ইনকাম ছিল, বাদ বাকি সবটাই কি পিছনের দরজা দিয়ে ঢুকেছে পয়সা করি। না হলে এত লুকোছাপার কি আছে? ইট গিয়ে অন্য জায়গায় রাখার কি আছে? বা ইট এলো যে কিনা কন্টেন্ট করার জন্য কোনো জায়গাটা ছাড়ে না, তাহলে সে কেন দেখাবে না? এই যে এই জিনিসগুলো হচ্ছে, এই যে এর মাল মেটেরিয়াল আসছে, এইগুলো আনলাম, তার বদলে কি বলো, ইট তো আমাদের আছে। ইট আছে মানে কোথায় ছিল? আমরা তো দেখিনি ইট কোথায় আছে। থাকলে ভাই এরা সেরকম জায়গায় রেখে দিত। নাহলে ইট যদি ওরকম খোলা জায়গায় পড়ে থাকে না, ইট গ্রামাঞ্চল তো একটা দুটো তিনটে করে ওখান থেকে সরিয়েই দিত লোকজন, খোলা জায়গা তো। এখন তো পাঁচিল হচ্ছে, তখন তো আর পাঁচিল ছিল না, তাহলে ওরমভাবে কিন্তু আটকে রাখা যায় না। কলকাতাতেই রাখা যায় না তো গ্রাম কোথায় রাত বিরাতে ওরকম নিয়ে হাফিস হয়ে যাবে? তাহলে মোটেও ওরকম ইট আগে থেকে রাখেনি, ইট এসছে এবং সেটাকে একটু নজরের আড়ালে রাখিয়েছে, মানে ক্যামেরার আড়ালে। যেটা দেখাবো না মনে করবো সেটাকে আমি দেখাবো, সেটাই হয়েছে ব্যাপার। কিন্তু ভাই, লোকের চোখ রেখে দেওয়া ইট আর সদ্য নিয়ে আসা ইট দেখলেই বোঝা যায়, ঠিক আছে? তো সেটাই হলো ব্যাপার। মানে সবই ভিউয়ার্সরা বলছে পাঁচিল দাও, আমি দিচ্ছি না। এবার হয়তো ভিতরে বলা হচ্ছে যে পাঁচিল দেবো, পয়সা নেই, কেস কামারিতে পয়সা চলে যাচ্ছে, নাও এবার পয়সা পাঠিয়ে দাও। তাই হচ্ছে, তাই জন্যই তো আজকে গেটে পালিশ হচ্ছে, অমুক জায়গায় পিলার তোলা হচ্ছে, এরপরে গাঁথনি হবে, তারপরে দেখো গিয়ে কোন লোহার শিকগুলো বসবে, কোথায় মানে গেটের উপর লাইট বসবে, সবই দাক্ষিণের পয়সা। মানে এর গ্যাটের কড়ি দিয়ে খরচ করার মুরোদের নেই। না হলে তো ভাই ভালো মন্দ খেতো। এটা তো তোমরা বোঝো, যে রোজগার করবে না সে কিন্তু ভালো মন্দ খাবে, তার খাওয়ার মধ্যে কিন্তু সেটা ফুটে উঠবে। যেমন কিনা ম্যান্ডিকে খেয়াল কর, ও যেমন রোজগার করে ও সেরকম কিন্তু খরচও করে। এটা আমাদের চোখে লাগলেও কিন্তু এটাই ফ্যাক্ট। ও যতটা রোজগার করে ততটাই খরচ করে। যেমন খাওয়া দাওয়ার পিছনে করে, রোজই ভালো মন্দ খায়, রোজই কিছু না কিছু কেনে। মানে যেটা ও রোজগার করছে ওর ভিউয়ার্সদের থেকে, সেই পরিমাণ টাকাই কিন্তু ও ভিউয়ার্সদের দেখানোর জন্য, অর্থাৎ কন্টেন্ট তৈরি করার জন্য খরচ করে ফেলছে। না, এখানে কেউ ওকে দাক্ষিণ্য পাঠাচ্ছে না, এটা ওর মানে টাকাটা আসছে ওর ইউটিউব আর্নিং থেকে। এটা পরিষ্কার ভাই, লোক দেখলে বোঝা যায়। আর একে দেখো, এর যদি সেই পরিমাণ ইনকামই হবে, যে পরিমাণ ইনকাম দিয়ে ওই বাড়ি হাঁকিয়েছে, যে পরিমাণ ইনকাম দিয়ে গাড়ি হাঁকিয়েছে, যে পরিমাণ ইনকাম দিয়ে ডে বাই ডে ঘুরতে যায় গাড়ি করে, যে পরিমাণ ইনকাম দিয়ে জামা কাপড় কেনে, যে পরিমাণ ইনকাম দিয়ে এখন গেট পাঁচিল তৈরি করছে, সেই পরিমাণ কি টাকা পয়সা খরচ করে খাওয়া দাওয়া করে? নাহলে আজকের মেনুতে কি ছিল বলো তো? কি ছিল? ওই ডাল, ফুলকপির তরকারি ছিল, কিছুদিন আগে বোধহয় ফুলকপি এনেছিল যেটা বললো, আর ছিল কি লাউ দিয়ে চিংড়ি মাছ, যেটা কিনা মহালয়ার দিনের মেনুর ছিল অন্তর্গত, যেটা কিনা ওই সোনা কাকাকে খাওয়ানো হয়েছিল। অর্থাৎ ওই লাউ থেকে চিংড়ি মাছ কিছুটা হয়তো সরিয়ে রেখেছিল অথবা বেঁচে গেছিল, যেটাই ধরে নাও না কেন, এটা হয়েছিল। তো সেইটাই খাওয়া হলো। তা বাচ্চাটা কি খেলো রে ভাই? বলিস না কেন যে বাচ্চাটা কি খায়? ওই খ্যাট তরকারি ওইগুলোই খাওয়াস? না হলে তোদের চেহারা দেখ আর বাচ্চাটার চেহারা দেখ, তোর বাবার চেহারা দেখ, তোর চেহারা দেখ, তোর মার চেহারা দেখ। বলতে নেই এগুলো, কিন্তু দেখ, কারণ তোরা যেটা পাস সেটাই হামড়ে করে খাস। আর বাচ্চাটা, তার তো মুখে টেস্ট আছে, তার মানে চাহিদা আছে, তার মানে বায়না আছে, এটা খাবো সেটা খাবো না। তার জন্য সে যা মুখে রোচে তা সে খায়, আর যা মুখে রোচে না খায় না। তার জন্যই বিকেলবেলা যখন তোরা বেরোচ্ছিস তখন কিনা বাচ্চাটা বলে বসলো তার আজকে পেট ভরেনি। তার মানেটা কি? তার দুপুরে ওই খাবার দিয়ে তার খাওয়াই হয়নি, হয়তো খাওয়াতে বসেই ছিল, বাচ্চাটা খেতে পারিনি। দেখেছো বাচ্চাটা কত সুন্দর খায়? আমি খাওয়াটা দেখছিলাম না, আমি নজর কেন দেবো? আমারও তো বাচ্চা কাচ্চা আছে, নজর পড়ে না, মায়া হয়, বুঝেছো? নজর লাগে না, বাচ্চাটাকে দেখলে মায়া হয় যে ওই বয়সী বাচ্চা তো আমারও ছিল, কিন্তু এই বয়সী বাচ্চা যদি সামনে খাবার রেখে দিতাম খেত না। ওই আমাকে সামনে বসিয়ে তাকে গুটিয়ে খাওয়াতে হতো। এমনও হয়েছে খেতে খেতে সে বমি করে দিয়েছে খাবো না বলে, আবার আমাকে নতুন করে খাবার এনে তাকে খাওয়াতে হয়েছে। হ্যাঁ, এগুলো হয়েছে। আর ওই বাচ্চা কিনা এক বাটি দুধ, গতকালকে ভিডিওতেই বোধহয় দেখলাম, সকালবেলা খাবার কেউ নেই, দুধ দিয়ে দিয়েছে, নিজে বিস্কুটের কৌটো খুলে 4টে বিস্কুট নিল, দেখলাম 4টে কি 5টা, যাই হোক অত গুনিনি, বিস্কুট নিল, সেটা ভেজালো, তাতে একটা চামচ নিল না, হাত দিয়ে বসে বসে খাচ্ছে। এগুলো কি ম্যানার্স? হ্যাঁ, এগুলো তো শেখা। তোরা খাস, বাচ্চাটাকে তো ম্যানার্স শেখা। তোরা জঙ্গলে থাকিস, বাচ্চাটা তো শহরে যাবে। তোরা মাথা উঁচু করে বাঁচতে পারছিস না, তোদের নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে হোক, বাচ্চাটা তো মাথা উঁচু করে বাঁচুক, তাকে তো কন্ট্রোভার্সির বাইরে রাখ। এটা বাবা মার বৈশিষ্ট্য হওয়া উচিত, দাদু ঠাকুমার বৈশিষ্ট্য হওয়া উচিত। তারা তো মানে বাড়ির বড়, বাড়ির পিলার, তারা তো বাচ্চাটাকে আড়াল করবে, তারা তো এসবের মধ্যে রাখবে না যে তোরা মরছিস, তোরা মর।
বাচ্চাটাকে এর মধ্যে রাখিস না, সে হলো কিনা একটা পবিত্র প্রাণ, তাকে এসবের মধ্যে আমরা রাখবো না, তাকে একটা সুন্দরভাবে তাকে বড় করবো, সবার বাইরে গিয়ে যা যা আমাদের ভুল ত্রুটি হয়েছে সারা জীবনে সেগুলো আর বাচ্চাটার ক্ষেত্রে হতে দেবো না। ওই তোদের মধ্যে তো এগুলোর কোনো ইন্টেন্সিটি দেখতে পাই না, কোনো কিচ্ছু দেখতে পাই না। তোরা মনে করেছিস, তোদের কি মনোভাব বলতো? আমরা তো এই বয়সে এগুলো পাইনি, বাচ্চাটা যেটা পাচ্ছে সেটা নাকি ওর পাওয়ারই কথা না। দেখ তোরা এরকম কথাবার্তা বাড়িতে বলিস, নিশ্চয়ই বলিস যে ও যা পাচ্ছে আমরা তো এইসব পাইনি। পাবি কি করে? যে দুনিয়া চেঞ্জ হয়েছে, জগৎ চেঞ্জ হয়েছে, ওর ভাগ্য ও পাচ্ছে, তোর ভাগ্যে তুই পেয়েছিলি, তাই না? তাহলে তুই যেটা পাসনি সেটা তো ওর পাওয়ার কথা। তাহলে তোর প্রধান না পাওয়াটা কি? তোর শিক্ষা। সেই শিক্ষাটা তো ওকে দে। একটা 4 বছরের বাচ্চা, হ্যাঁ, তার শিক্ষা অপূর্ণ রয়ে গেছে, তাতে না দিচ্ছিস জোর, না দিচ্ছিস নজর, কোনোটাই সম্পূর্ণ হচ্ছে না। দুদিন আগে গল্প গিয়ে রেখে দিলি যে একটা প্রাইভেট টিউটর রাখবো, কোথায় টিউটর কোথায় গেল? যেই এই নিয়ে কথাবার্তা হলো, কে আসবে, কোন মহিলাকেই তো আনার প্ল্যান করেছিলি, যে এই পুরুষ টিচার আসলেও আসতে পারে, সেই সব কথা যখন উঠলো তখন গিয়ে তুই জিনিসটা ধামাচাপা দিয়ে দিবি। কারণটা কি? কারণটা কি? সবই পুরুষ মহিলা নিয়ে ব্যাপার কি তোর? হ্যাঁ, তুই একটা ছেলে, আজকে বলতে বসেছিস আমাদের বাড়িতে সব পুরুষ, এক মা হলো গিয়ে মহিলা, হবেই তো। তোরা মহিলা বাড়িতে টিকতে দিস যে তোদের বাড়িতে মহিলার সংখ্যা বাড়বে? হ্যাঁ, তোরা তো মহিলাদের বার্ডেন মনে করিস, তোরা ভাবিস পুরুষ দিয়েই সংসার চলবে। একজন অনলি 1 নাম্বার মহিলা হলেই হবে, যে কিনা সংসারে মেয়েদের খাটনি খাটবে। এটাই হলো খুব একটা বাস্তব সত্যি কথা, যেটা কিনা শুনতে খুব খারাপ লাগে। তোরা একটা খাটনির জন্য মহিলাকে চাস। আজকে মার বয়স হয়েছে, ভিউয়ার্সদের মানে চোখে যাতে খারাপ না হয় তাই জন্য তোর মাঝে মাঝে বলতে হয় যে মার বয়স হয়েছে, মারও বিশ্রাম দরকার, মারও রেস্ট দরকার, মাকেও ডাক্তার দেখানো দরকার। কিন্তু যখন লোকজন আসে, দেখ তুই কিন্তু মাকে খাটাতে তিল মাত্র চিন্তা ভাবনা করিস না। না, তোর মার প্রতি আমার কোনো সহানুভূতি নেই, না আছে তোর বাবার প্রতি, না আছে তোর মায়ের প্রতি। কিন্তু তবু বলতে হয় কেন? তোর চরিত্রটা কীরকম সেটা জানানোর জন্য এই কথাগুলো বলতে হয়। অবশ্য এগুলো ওদের পাওনা, তোর বাবারও পাওনা, তোর মারও পাওনা, কারণ তারা যেরকম ফসল বুনেছে সেরকমই তো ফসল তৈরি হবে রে ভাই। হ্যাঁ, আর সেই ফসল ভালো হলে তাদেরই ভালো হবে, আর সেই ফসল খারাপ হলে তাদেরই খারাপ হবে। কাজে যদি কিছু ভালো হয় তো তারাই পাবে, আর যদি কিছু খারাপ হয় তারা অলরেডি পাচ্ছে। এই যে কন্ট্রোভার্সি মানে থ্রু তাদের গালিগালাজ শুনতে হচ্ছে, মানে উঁচ নিচ কথা শুনতে হচ্ছে, শুনতে তো হবেই ভাই। তুমি যেরকম কর্ম করবে সেরকম ফল তুমি পাবে, এটাই তোমার ভবিতব্য। ওকে, কাজে বৃষ্টির অপেক্ষা করছিস, কখন যাবে কেনাকাটি করতে? তোদের কেনাকাটিরও বলিহারি। বাচ্চাটার কর, অবভিয়াসলি কর, বাচ্চাটা বোঝে না, বাচ্চাটা অবুঝ, তাকে জামা কাপড় দিতেই হয়, কিন্তু এমনও দিস না যেটা কিনা মাত্রাতিরিক্ত হয়ে যায়। হ্যাঁ, আমাদের যদি এইরকমভাবে নেই তা নয়, যদি লোকজন এত দেয় না, মানে লোকজন মানে আত্মীয় স্বজন দেয়, তো তখন কিন্তু আমরা পুজোর সময় সেরমভাবে কিছু দিই না। আমরা তখন কি করি, শীতের একটা কিছু কিনে দেবো, জন্মদিনেরটা আমরা স্পেশাল করে দেবো, তখন আর লোকজন দেয় না। এইভাবে জিনিসগুলোকে মেনটেন করি, কারণ বাচ্চাকে যত বৈভব, যত টাকা পয়সা, যত প্রাচুর্য দেখাবে, বাচ্চা কিন্তু সেরকমভাবেই নিজের স্বভাবটা তৈরি করবে। হ্যাঁ, বলেই বাচ্চাকে একটু অভাবের মধ্যে তৈরি করতে হয়, যাতে বাচ্চা ভবিষ্যৎটা ঠিকভাবে তৈরি করে, পয়সার মূল্য বোঝে, টাকার মূল্য বোঝে। আর নাকি তোরা খাওয়ার পেছনে মানে কার্পণ্য করে তোরা শেখাতে চাস যে যা পাবে তাই খাবে, যেটা রান্না হবে সেটা খাবে। এদিকে যে স্বভাবটা নষ্ট করছিস, যে যেখানে মনে হচ্ছে চলে যাচ্ছি, যেখানে মনে হচ্ছে খেতে যাচ্ছি, এইটা কিনে আনছি, ওটা খেতে দিচ্ছি, চিপস বললে চিপস, লজেন্স বললে লজেন্স, জামা বললে জামা। এগুলো কি বাচ্চাটার স্বভাব তোরাই বসে বসে খারাপ করছিস, আর কিছু করছিস না। ভুগবি কারা? তোরাই ভুগবি, আমরা তো ভুগতে যাবো না, আমরা তো কন্টেন্ট পাচ্ছি, দোষ পাচ্ছি, আলোচনা করছি। এইবার তোরা যত দোষ করবি তত আমরা কন্টেন্ট পাবো, এই হলো সোজা কথা। তো বাচ্চার জন্মদিন, ঘরোয়া জন্মদিন, তাও 1.5 পাউন্ড কেক। তোদের শরীর খারাপ, তোর মার সুগার, তোরা তো 1.5 পাউন্ড কেক আনবি। কত লোক বলছিস? এত লোক আসবে 1.5 পাউন্ড কেক খাওয়ার মতো লোক বাড়িতে? নাকি পাড়ার লোকজন নিমন্ত্রণ করবি? দেখবো কারা আসে। 1.5 পাউন্ড কেক হয়তো রেখে যাবে, কোথাও পার্সেল হবে, বা মানে গুপ্তভাবে কোনো অতিথি সজ্জন আসলেও আসতে পারে, কে বলতে পারে, তাই না? ভেতরে ভেতরে কি হচ্ছে কে বলতে পারে? যেদিন জন্মদিন দেখাবে ব্লগিং, সেদিন বুঝতে পারবো, এই হলো কথা। যাই হোক, সে কর, বাচ্চাটার সব আহ্লাদ হতেই পারে, এটা নিয়ে আমাদের বলার কথা নয়, কিন্তু এর পেছনে যে ষড়যন্ত্রগুলো চলে, এই গিফট নিয়ে, এই লৌকিকতা নিয়ে, এই নিমন্ত্রণ নিয়ে, এইগুলো হলো নোংরা, সেগুলোই বলার। আর একটা সঞ্জয় ভীষণ ভালো মানে কি বলবো, ভাই বলেছে যে এই বাচ্চাটাকে ভাই তোমরা কেউ টাকা দিও না, অমুক জিনিস দিও না, বাচ্চাটার স্বভাব নষ্ট করো না, এবং সঙ্গে সঙ্গে এই ওর সঙ্গে যে বাবা ঠাকুমা দাদু এদেরও ব্যবহার্য কিছু দিও না। দিতে হলে বাচ্চাটার ভালো চাইলে বাচ্চাটার জন্য তোমরা ফিক্সড কিছু দাও।
যেটা কিনা এরা ভাঙাতে পারবে না। বাচ্চাটা একটা সার্টেন এজে গিয়ে বাচ্চাটা সেটা ইউজ করতে পারবে। এটা কিন্তু খুব ভালো জিনিস বলেছে। যদি বাচ্চাটার ভালো কেউ চায় তাহলে যেন সে সেটা করে, কারণ বাদবাকি জিনিস এরা কিন্তু নিজেদের জন্য ইউজ করবে না। খেলনাপত্র এরা ইউজ করবে না, খেলনাপত্র এরা ছেড়েই দেবে, কারণ ওগুলোর মূল্য ওদের কাছে নেই। বা ওই পড়ার জিনিস, খেলার জিনিস, ওই আঁকার জিনিস, এগুলোও এরা জমিয়ে রাখবে না। কি জমিয়ে রাখবে বুঝতেই পারছো, টাকা, ওই যে সোনার জিনিস, এইগুলোর প্রতি ওদের অমোঘ আকর্ষণ, লোভ প্রচুর, কারণ এদের সোনা ডাকাতি হয়ে গেছিল না, সেই জন্য। ঠিক আছে। আর পরে আবার চুরির গল্প শুনেছি, অথচ থানায় কোনো ডায়েরি করেনি। এরা হলো উদার মানসিকতার লোকজন, যে আমাকে মেরে লোকজন নিয়ে যাবে, আমি কিচ্ছু বলবো না। কিন্তু এখন আমি লোকজন আসলে আমি তর পাই, আমি তেড়ে যাই, এবং এইসব আমরা শুনতেই পাই, তাই না? তো বাচ্চাটা কি বললো, তার নাকি পেট ভরেনি। কেন? তার জন্য কি বলেছে না, বাইরে যাব, কেনাকাটি করব, খাবো, বাইরের খাবার খাবো। আচ্ছা, এটা দুটো কারণে বাচ্চারা বলতে পারে। একটা হচ্ছে বাইরের খাবার খাওয়ার প্রতি তার ইচ্ছা, বাইরে খাবো। তো বাইরে কিছু খায়নি কিন্তু, ওই একটু ফুচকা খেয়েছে, ঠিক আছে। আর বাড়িতে পেস্ট্রি নিয়ে এসছে, পেস্ট্রি নিয়ে এসে পেস্ট্রি খেয়েছে। আর তো জানো এদের সেই চানা আর কী বলে ওই তোমার দরকার, এটা কমন জিনিস, ওইখান থেকেই নিয়ে আসে রুটি মুটি, ওই রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে যায়। তো বাইরের খাবার কিন্তু এরাও খায়। হ্যাঁ, তো বাচ্চাটা সেইটা ভেবেই হয়তো বলেছে, হয় খাওয়ায় পেট ভরেনি তাই বলেছে বাইরে খাবো, আর দ্বিতীয় বলতে পারে যে বাইরে খাবার জন্য বলছে আমার বাড়িতে পেট ভরেনি তাই বাইরে খাবো। তো বাইরে সেরম কিছু খায়নি, ওই একটা ফ্রুট জুস আর ফুচকা ছাড়া কিছু খেতে দেখিনি। আর বাড়িতে নিয়ে এসছে পেস্ট্রি, সেটা তো খেলো, অর্ধেক খেলো, বাদ বাকি তো শুনলাম যে রেখে দেবে স্কুলে দেওয়ার জন্য। ভালো লাগলো শুনে, স্কুলে দিয়ে দেবে। আচ্ছা, এরপরে ছেলে হয়তো ওই রুটি খায়, ছেলে রুটি খেতে ভালোবাসে। এইখানেই আমার একটা কথা বলা আছে, আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম, বেচু ক্যামেরা করছে, মা যায়নি আজকে মার্কেটিংয়ে, যেহেতু মার কিছু কেনাকাটি ছিল না, বাবাকে নিয়ে গেছিলো, বাবা কিনলো, ছেলে কিনলো, নিজের এখনও কেনে। ওটা স্পেশাল, কেউ দিতেও পারে, নিজে কেউ কিনতেও পারে, সেটাই হলো ব্যাপার নাকি। পয়সা টান পড়ছে, কাউকে ইঙ্গিত দেওয়া হচ্ছে পয়সা পাঠাও, তবে না আমি আমারটা কিনবো, হতেও পারে। আচ্ছা, এবার বলি, খাবার দাবার নিয়ে এসে মার হাতে দিয়েছে, মা সবগুলো থালায় ঠিক করে রাখছে, বেচু ক্যামেরা করছে, বাবা যথারীতি বসে পড়েছে, রাতে খাবে, ছেলেও ওয়েট করছে, মা তো বসেই আছে। বেচুকে আমি দেখছিলাম, ভাই বেচু কখন ক্যামেরা ছেড়ে খেতে বসে, মানে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কখন বেচু খেতে বসবে। ভাই মানে অবশেষে বেচু খেতে বসলো, আর আমার বিশাল আনন্দ হলো। কেন জিজ্ঞাসা করো? বেচু যে জামা কাপড় পরে মার্কেটিংয়ে গেছিলো, গাড়ি চালিয়ে গেছিলো, দোকান বাজারে ঘুরলো, সেই জামা কাপড় পরেই খেতে বসে পড়লো। একবার টিনারা এরকম কোর্টের কাজে বেরিয়েছিল, বেরিয়ে আস্তে আস্তে বিকেল হয়ে গেছিলো, তাই তাদের প্রচণ্ড খিদে পেয়েছিল টিনা এবং টিনার মার, তখন ওরাও এরকম জামা কাপড় না ছেড়ে খেতে বসে গেছিলো। সেইটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল। আজকে কি বলবে যারা এই পক্ষে কন্ট্রোভার্সি করেছিল, তারা কি বলবে এরকমও হয় রে, খিদে পেলে এইভাবেও খেতে বসে, হয়তো হাত ধুয়ে নিয়েছিল, ঠিক আছে, হাত তো ধোবেই, জামা প্যান্টটা ছাড়েনি, কারণ সেরকম গরম ছিল না। ওকে, যদি খুব গরম থাকে তাহলে হয়তো স্নান টান করে বেচু খেতে বসলো, কারণ বেচুরও পেটে টান ধরেছে, তাই বেচু জামা কাপড় না ছেড়েই খেতে বসেছে। আমরা এতটাও অবিবেচক নই, কিন্তু যারা এরকম অবিবেচনার মতো কন্ট্রোভার্সি করে তাদের মুখেই এই বাড়িটা মারতে হয়, তাই না? তো আমাদেরও ওয়েট করতে হয়, কারণ কোনো সময় উত্তর থাকে না, কিন্তু একটা না একটা সময় সুযোগ আসবেই যখন কিনা আমরা উত্তর দিতে পারবো। তো ভিডিওটা এখানেই শেষ করি, সঙ্গে থেকেও, ভালো লাগলে লাইক কমেন্টস করো, আর নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।